আমিরের ওয়াইফও যদি আমরা ওই ক্যাটাগরিতে বিবেচনা করি, তাহলে দেখবো যে জামাত ইসলাম আসলে তার ওয়াইফকেও একই রকম ভাবে আসলে বিবেচনা করতে চায়। জামাত ইসলাম সহ ডানপন্থী রাজনৈতিক দল যারা, তাদের রাজনীতি করার ক্ষেত্রে বারবার আমরা দেখছি যে তারা নারীদেরকে আসলে বেশ্যাকরণের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা আসলে তারা অব্যাহতই রাখছে। যখনই হইতেছে কোনো নারী নেত্রী কিংবা কোনো নারী এরা যখন সামনে এগিয়ে যাওয়ার জন্য লড়াই করছে, হ্যাঁ, জীবন সংগ্রাম পরিচালনা করছে, হ্যাঁ, তাদেরকে দেখা গেছে যে রাস্তায় বের হয়েছে, তো তাদের কাছে সে বেশ্যা, তাদের কাছে মাগি। এই ধরনের শব্দ চয়ন গুলার মাধ্যমে মূলত তারা এই কাজগুলা করে। নীতিগত ভাবেও যদি আমরা তাদের দলের গঠনতন্ত্র আমরা যদি দেখি, দেখা যাবে যে এই গঠনতন্ত্র মতে তারা কোনো প্রকার নারীদেরকে যে নেতৃত্ব পর্যায়ে দেখতে পারবে সেই ধরনের কোনো ওই জিনিসই আসলে তাদের রাজনীতির মধ্যেই নাই। মানে একটা বাংলাদেশের মতন একটা দেশে রাজনীতি করছে সেই দল যখন একটা লৈঙ্গিক কারণে একটা গোষ্ঠীকে, লৈঙ্গিক কারণে একটা লিঙ্গের মানুষকে সবকিছুতেই আসলে মাইনাস করার যে প্রবণতা, সেই মাইনাস করার প্রবণতা কিন্তু তার রাজনীতির মধ্যে আছে। গতকালকে যখন আমরা দেখলাম যে জামাত ইসলামের আমির যে তার এক্স হ্যান্ডেলে একটা টুইট করলেন, যে জিনিসটা যেখানে স্পষ্ট ভাবেই উল্লেখ আছে যে ঘরের বাইরে বের হওয়া নারী, হ্যাঁ, ঘরের বাইরে যারা বের হয় তারা প্রস্টিটিউশনের সাথেই তুলনা করলেন ব্যাপারটাকে। জামাত ইসলামের আমির কিংবা জামাত ইসলামের চোখে কিন্তু তারাও সম্মানিত কোনো নাগরিক না, নারী না, বরং তারা তাদের কে ওই ব্যবসা হিসাবে আসলে বিবেচনা করে কিংবা তাদের দাসী হিসাবে বিবেচনা করে। সেই দাসী কিংবা সেই ব্যবসা যে যে ঘরের বাইরে বের হয়ে কাজ করতেছে, কথা বলতেছে, কেউ হয়তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করতেছে, কেউ হয়তো এই সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্ট কিংবা ইয়েতে আইন আইনজীবী হিসাবে ভূমিকা পালন করছে, তারা কিন্তু তাদের চোখে কোনো সম্মানিত নারী না। হ্যাঁ, তাদের চোখে তারা নারীকে প্রচলিতভাবে সবাইকে যেভাবে দেখে ওইভাবেই আসলে তারা দেখতে চায়। এই ক্ষেত্রে জামাতে আমিরের মানে আমিরের ওয়াইফও যদি আমরা ওই ক্যাটাগরিতে বিবেচনা করি, তাহলে দেখবো যে জামাত ইসলাম আসলে তার ওয়াইফকেও একই রকম ভাবে আসলে বিবেচনা করতে চায়। এই নারীদের যে ভূমিকা, সেই নারীদের ভূমিকা আবার বৃহৎ যে নারী সমাজের কথা বলি, যে খালা, যে মা আমাদের এই প্রাইমারি স্কুলে শিক্ষকতা করার মাধ্যমে আমাদের জীবন ধারণ বা আমাদের বেড়ে ওঠার ক্ষেত্রে ভূমিকা পালন করছে, কিংবা যেই খালা আমাদের এই বাইরে বের হয়ে কাজ করার মাধ্যমে তার পরিবার পরিচালনা করছে, কিংবা গার্মেন্টস এ কাজ করার মধ্য দিয়ে যে পুরো ফ্যামিলিকে হাল ধরছে, কিংবা ইদানিং কালে আমরা দেখতে পাচ্ছি একটা বড় অংশের নারীরা আসলে এই জনশক্তি হিসাবে বিদেশেও আমরা কাজ করতে পেরেছি। তারা দেশে রেমিটেন্স পাঠাচ্ছে। এখানে যে রাজনীতির ক্ষেত্রে আমরা যে সুবিধাবাদিতা আমরা লক্ষ্য করি, সেই সুবিধাবাদিতা মূলতই হইতেছে জামাত ইসলামের এই ধরনের নীতি এবং বক্তব্যের আসলে বিরোধিতা করতেছে রাজনৈতিক ভাবে। তার একটা অংশ আমরা ইতিপূর্বে দেখেছি যে গণহত্যাকারী যে ব্যক্তিরা, যারা স্বীকৃত রাজাকার কিংবা আলবদর বাহিনীর প্রধান ছিল, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়েই আসলে মূলত রাজনৈতিক মঞ্চ শেয়ার করেছিল। এই যে সুবিধাভোগী গোষ্ঠী, তাদের একটা অংশ হয়তো ধর্মীয় রাজনীতির সাথে লিপ্ত, একটা অংশ হয়তো নারীকে সরাসরি শত্রু মনে করে, সরাসরি প্রস্টিটিউট হিসাবে আখ্যায়িত করতে চায়। আরেকটা অংশ দেখতে পাবে যে সে হয়তো ওইভাবে বলতে চায় না, কিন্তু এনার বিরুদ্ধে খুব জোরালো ভাবে আসলে ভূমিকা পালন করতে চায় না, বরং তাদের সাথে একসাথে মিলেমিশেও রাজনীতি করছে। 1 থেকে 2004-এর 6-এর সময়টাও আমরা যদি দেখি, যারা এখনকার সময় আমরা দেখবো যে প্রধান বিরোধী পক্ষ এবং প্রধান সামনে ক্ষমতায় বসার পক্ষ, দুটাই আসলে একসময় একই গভর্নমেন্টের অফিস ছিল। নারীরাও নিজেদেরকে ওইভাবে আসলে দেখতে চায়। তারা জামাতের রাজনীতি কিংবা ওই যে নারীদের নেতৃত্ব কিংবা নারীদেরকে যারা ঘরের বাইরে বের হওয়া নারীদেরকেই যারা প্রস্টিটিউট মনে করে, সেই সব রাজনীতির সাথেই তারা নানাভাবে সম্মিলিত উৎপাদনের কাজে আসলে লিপ্ত আছে। বাংলাদেশের এমন কোন গ্রামগঞ্জ নাই যেখানে ওয়াজ মাহফিলে আর গার্মেন্টস শ্রমিক নারীদের উদ্দেশ্যে গালিগালাজ কিংবা সে প্রস্টিটিউট, সে ভেশ্যা, এই ধরনের বক্তব্য দেয় নাই। এটা খুব কম এলাকা। এই যে গালিগালাজ বলি, এই যে নারীদের চরিত্র হরণ, ঘর থেকে বের হওয়া মানেই ভেশ্যাগিরিতা, সেই চেষ্টার ফলেও নারীদের যে ভূমিকা সমাজের মধ্যে, সেই ভূমিকা আসলে তারা আটকাতে পারে না। এবার এইসব বক্তব্য সমাজে আসলে তাসের ঘরের মতন আসলে চুরমার হয়ে ভেঙে গেছে।